ইসলামী স্বর্ণযুগে মুসলিম মনীষীদের হাত ধরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং বিজ্ঞানের সকল শাখা সমৃদ্ধি লাভ করে। সে সময় ইউরোপে অন্ধকার যুগ থাকলেও মধ্যপ্রাচ্যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি ঘটে। মনীষীরা তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার দ্বারা চিকিৎসা, শিল্প, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কৃষি, অর্থনীতি, আইন, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। সেই সাথে তারা ইসলামী শাসন ব্যবস্থারও সুনাম নিয়ে এসেছেন। ইসলামী স্বর্ণযুগে চিকিৎসা বিজ্ঞানে মুসলিম মনীষীরা অসামান্য অবদান রেখেছেন। তাদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। পশ্চিমা বিশ্বে তিনি রাজেস বা রসিস নামে পরিচিত। তিনি 854 খ্রিস্টাব্দে পারস্যে অর্থাৎ ইরানের রে নগরীতে জন্মগ্রহণ করেন। আলবার্স পর্বতমালার দক্ষিণের ঢালে বিখ্যাত সিল্ক রোডের পাশে এই নগরীটির অবস্থান, যা বর্তমানে বৃহত্তর তেহরানের অংশ। তার নামের আল রাজি অংশটি এসেছে তার জন্মস্থান থেকে, যার অর্থ রের অধিবাসী। চিকিৎসা বিজ্ঞানে আল রাজির অবদান অবিস্মরণীয়। চিকিৎসা বিজ্ঞানে তার অবদান বিবেচনা করলে তুলনা করা যায় তার 1 শতাব্দী পর জন্ম নেয়া চিকিৎসাবিদ ইবনে সিনার সাথে। অনেক বিশেষজ্ঞ তাকে মধ্যযুগের তথা মুসলিম জগতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে গণ্য করেন। তবে শুধু চিকিৎসকই ছিলেন না, একাধারে ছিলেন গণিত, পদার্থ, রসায়নবিদ এবং দার্শনিক। আল রাজি প্রথম জীবনে সঙ্গীত ও শিল্পকলায় আগ্রহী ছিলেন। তারপর রসায়ন, জ্যোতির্বিদ্যা, দর্শন, গণিত সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রত্যেকটি বিষয়ে তিনি সমান পারদর্শিতা দেখিয়েছেন। তাকে সে সময়ের সবচেয়ে সৃজনশীল লেখক বলেও গণ্য করা হয়। যৌবনে তিনি মেডিসিনে আগ্রহী হয়ে ওঠেন। চিকিৎসাবিদ্যার পাঠ নিতে তখন তিনি বাগদাদে চলে যান এবং বাইমারিস্তান হাসপাতালে চিকিৎসা বিষয়ে লেখাপড়া ও অনুশীলন করেন। এরপর চিকিৎসক এবং বিজ্ঞানী হিসেবে অসামান্য প্রতিভার পরিচয় দিয়ে দেশ বিদেশে খ্যাতি অর্জন করেন। প্রথমে আল রাজি তৎকালীন সুলতানের চিকিৎসকের পাশাপাশি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করেন। পরে রের গভর্নর মানসুর ইবনে ইসহাক তাকে রে শহরে ফিরে আসার আমন্ত্রণ জানান। এরপর রাজকীয় রে হাসপাতালের প্রধান হিসেবে নিযুক্ত হন। আল রাজি মানসুর ইবনে ইসহাককে 2টি বই উৎসর্গ করেন, দ্য স্পিরিচুয়াল ফিজিক এবং মেডিসিনের ওপর লেখা কিতাব আল মানসুরি। সে সময় চিকিৎসক হিসেবে বেশ ভালোই সুনাম অর্জন করেন আল রাজি। এতটাই খ্যাতি অর্জন করেছিলেন যে তাকে বিভিন্ন দেশের শাসনকর্তা বা রাজা বাদশাদের চিকিৎসার জন্য আমন্ত্রণ জানানো হতো। সে সময় বাগদাদ থেকে আব্বাসীয় খলিফা আল মুতাদিদ তাকে আমন্ত্রণ জানান এবং আল মুতাদিদের নামে নতুন একটি হাসপাতালের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আল রাজি আল মুতাদিদের পুত্র আল মুক্তাফির শাসনামলে আব্বাসীয় খিলাফতের সবচেয়ে বড় হাসপাতাল নির্মাণের দায়িত্ব পান। হাসপাতাল কোথায় নির্মাণ করা হবে সেই স্থান নির্বাচন করতে তিনি এক অভিনব কৌশল হাতে নেন। পুরো শহর জুড়ে নানা জায়গায় তিনি কিছুটা টাটকা মাংসের টুকরা রেখে আসেন। যে স্থানে মাংস সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থাৎ দেরিতে পচতে শুরু করেছিল সেই স্থানে হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারণ করেন। আল রাজি পেডিয়াট্রিক্স, অপথ্যালমোলজি, নিউরোসার্জারি, সংক্রমণ রোগ সহ চিকিৎসাবিদ্যার অনেক শাখার গোড়াপত্তন করেন। চিকিৎসাবিজ্ঞান, আলকেমি, পদার্থবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের উপর 184টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে তিনি চিকিৎসাবিজ্ঞানের ওপর অনেকগুলো ভলিউমে 10টিরও বেশি গ্রন্থ রচনা করেন। অনুবাদের বদৌলতে তার চিকিৎসাবিদ্যা সংক্রান্ত গ্রন্থাবলী এবং ধ্যান ধারণা মধ্যযুগে ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং তার রচিত বেশ কিছু বই পাশ্চাত্যের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। চিকিৎসাবিজ্ঞানে বহুবিধ মূল্যবান অবদানের জন্য তাকে চিকিৎসকদের চিকিৎসক বলা হয়। পেডিয়াট্রিক বা শিশুরোগের পিতা, প্রসূতি, চোখ এবং অস্থিবিজ্ঞানের অগ্রদূত হিসেবেও অবহিত করা হয়। এছাড়াও মনোবিজ্ঞান ও সাইকোথেরাপির চিকিৎসার একজন জনক হিসেবেও বিবেচনা করা হয় এই মুসলিম জ্ঞানীকে। আল রাজির রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল আল কিতাব আল হাওয়াই, দ্য ভার্চুয়াস লাইফ, আল জুদারি ওয়াল হাসবাহ, আল মানসুরি ইত্যাদি। 23টি ভলিউমে রচিত আল কিতাব আল হাওয়াই বইয়ে তিনি গাইনোকোলজি, অবস্ট্রিক্স এবং অপথ্যালমিক সার্জারির ভিত্তি প্রতিষ্ঠা করেন। চোখ নিয়ে ব্যাপক গবেষণা করায় চক্ষুরোগ চিকিৎসার বা অপথ্যালমোলজি পথ প্রদর্শকও বলা হয়ে থাকে আল রাজিকে। চোখের রেটিনার যে 10টি স্তর বা লেয়ার আছে তা তিনি প্রথম আবিষ্কার করেন।
আল রাজি প্রথম চিকিৎসক যিনি হাম এবং গুটি বসন্তকে আলাদা রোগ হিসেবে চিহ্নিত করেন। হাম এবং স্মলপক্স বা গুটি বসন্ত বিষয়ে পর্যালোচনা করেছেন তার লেখা আল জুদারি ও আল হাসবাগ। তার লেখা বই, যা ইংরেজিতে অনুবাদ করা দ্য ডিজিজ অফ চিলড্রেন পেডিয়াট্রিক্সকে চিকিৎসাবিদ্যার স্বতন্ত্র একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত করে। 9টি ভলিউমে রচিত আল রাজি দ্য ভার্চুয়াস লাইফ বইটিতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং প্লেটোর কাজ সম্পর্কে আলোচনা সমালোচনা ছাড়াও বিভিন্ন বিষয়ে তিনি অভিনব দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এই বইটিতে আল রাজি তার বিভিন্ন বই পড়ে অর্জিত জ্ঞান, নানা রকম রোগ চিকিৎসা নিয়ে তার পর্যবেক্ষণ এবং তার রাখা সমস্ত নোটকে একত্রিত করেছেন। এই বইটির জন্য অনেক পণ্ডিত তাকে মধ্যযুগের শ্রেষ্ঠ চিকিৎসক বিবেচনা করেন। বইটি ইউরোপে দ্য লার্জ কম্প্রিহেন্সিভ বা কন্টিনেন্স লাইভার নামে পরিচিত। আল রাজির রচিত আরেকটি যুগান্তকারী গ্রন্থ হচ্ছে ডাউট অ্যাবাউট গ্যালেন। এই বইটি তিনি গ্রিক চিকিৎসক গ্যালেনের অনেক ধারণাকে ভুল প্রমাণ করেন। তার পর্যবেক্ষণের সাথে গ্যালেনের অনেক দাবি সাংঘর্ষিক ছিল। এমনকি গ্যালেন জ্বরের যে লক্ষণের কথা উল্লেখ করে গেছেন, আল রাজি জ্বরের রোগীর সাথে তার কোনো মিলই পাননি। শিক্ষক হিসেবেও আল রাজির খ্যাতি ও গ্রহণযোগ্যতা ছিল। তার শিক্ষাদানে অনুপ্রাণিত হয়ে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী এসে তার ক্লাসে ভিড় জমাত। মানুষ হিসেবে আল রাজি মহৎ এবং উদারমনা ছিলেন। তিনি দরিদ্র রোগীদের কাছ থেকে টাকা নিতেন না। আল রাজি গরিব ও অসহায় ভ্রমণকারী এবং সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বই মানলা ইয়াদুরুহু আল তাবিব রচনা করেন, যাতে ডাক্তার কাছে না থাকলেও যে কেউ নিজেদের চিকিৎসা নিশ্চিত করতে পারে। এই বই হলো পৃথিবীর প্রথম হোম মেডিকেল ম্যানুয়াল, বা যা পার্সিয়ান চিকিৎসক রাজি নিজের ইচ্ছায় সাধারণ মানুষের জন্য রচনা করেছিলেন। এতে তিনি ডায়েটের পাশাপাশি জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, অস্বস্তি, চোখ কান পাকস্থলীর রোগের জন্য ঘরে বসে ওষুধ তৈরির বর্ণনা করেছেন। আর এই ওষুধ তৈরিতে এমন সব উপাদান উল্লেখ করেছেন যেগুলো বাজার, বাড়ি কিংবা সুসজ্জিত রান্নাঘর ও সামরিক শিবিরে সাধারণত থেকে থাকে এবং যে কেউ চাইলে নিজের জন্য বানিয়ে নিতে পারেন। এছাড়া মানসিক রোগ আক্রান্ত ব্যক্তি নির্দোষ এবং এ রোগীর চিকিৎসা এবং যত্ন নেওয়ার কথা প্রথমেই তিনি বলেছিলেন। আল রাজি চিকিৎসার ক্ষেত্রে নৈতিকতা নিয়েও কাজ করেছেন। সে সময়ে শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভুয়া ডাক্তারদের দমন করেন। তিনি বলেছেন, উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ কোনো চিকিৎসকের কাছেও সব রোগের নিরাময় নাও থাকতে পারে। এটা এক কথায় অসম্ভব একটি ব্যাপার। বহুবিধ প্রতিভার অধিকারী আল রাজি রসায়নশাস্ত্রেও পাণ্ডিত্যের ছাপ রেখেছেন। রসায়নের অনেক নতুন বিষয় প্রবর্তন করেন, যার মধ্যে বিভিন্ন প্রতীকী চিহ্ন অন্যতম। রসায়নশাস্ত্রে অবদান রাখায় তাকে অন্যতম প্রবর্তক হিসেবেও বিবেচনা করা হয়। রসায়নের বিষয়ে আল রাজি বেশ কিছু বই লিখেছিলেন। বাগদাদ নগরীতে তার একটি পরীক্ষাগার ছিল। তিনি অ্যালকোহল এবং অন্যান্য অনেক যৌগ এবং রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছেন, যার মধ্যে অন্যতম কেরোসিন। 9 শতকে তিনি তার বই কিতাব আল আসরারে কেরোসিন উৎপাদনের দুটি পদ্ধতির কথা উল্লেখ করেন। এর অনেক পরে 1846 সালে আব্রাহাম গেসনার পিচজাত কয়লা এবং তেলশিলা থেকে পরীক্ষামূলকভাবে ঝরানো পাতনের সাহায্যে কেরোসিন শোধন করেন, আর কেরোসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1854 সালে। আল রাজি নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার পাশাপাশি যন্ত্রপাতিও উদ্ভাবন করে গেছেন। কেরোসিন ল্যাম্প তার মধ্যে অন্যতম। তিনি প্রথম সালফিউরিক অ্যাসিড আবিষ্কার ও তৈরি করেন। এর পাশাপাশি অসংখ্য লবণ, অ্যালাম প্রভৃতি তৈরি করেছিলেন। তিনি 99% বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল আবিষ্কার করেছিলেন এবং বিশোধন ও চিকিৎসায় এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন। আল রাজি ধাতু রূপান্তরে বিশ্বাসী ছিলেন। মধ্যযুগের অন্যান্য রসায়নবিদের মতোই তিনিও বিশ্বাস করতেন পরশ পাথরের সাহায্যে সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তর করা সম্ভব। পরশ পাথরের সন্ধানে তিনি অনেক সময় ব্যয় করেছেন এবং এই বিষয়ে দ্য সিক্রেটস এবং দ্য সিক্রেটস অফ সিক্রেটস নামে দুটি বই লিখেছিলেন। তার সমসাময়িক পণ্ডিতদের ধারণা তিনি নাকি কপারকে স্বর্ণে রূপান্তর করতে পেরেছিলেন। বিখ্যাত এই বিজ্ঞানী দর্শন সম্পর্কেও লিখেছেন, ভেবেছেন। জ্যোতির্বিজ্ঞান ও জ্যামিতির ওপর তিনি বই লিখেছেন। বল বিজ্ঞানে ওজন সম্পর্কিত মিজান তাবি নামে তার একটি বই রয়েছে। পদার্থ ও আলোক বিজ্ঞান সম্পর্কেও তিনি বই লিখেন, যার বহু সংখ্যকই এখন বিলুপ্ত হয়ে গেছে। আল রাজির জীবনের শেষ দিনগুলো খুব দুর্দশায় কেটেছে।
800 খ্রিস্টাব্দে আল রাজির চোখে প্রথম ছানি পড়ে এবং পরবর্তীতে তিনি গ্লুকোমা রোগে আক্রান্ত হন। সে সময় চোখ সম্পর্কে তার চেয়ে বেশি কেউ জানত না। বলা হয়ে থাকে যে চিকিৎসকই তার চিকিৎসা করতে চাইতেন, তিনি তাকে জিজ্ঞেস করতেন রেটিনার স্তর সম্বন্ধে। উত্তরে কেউই তখন বলতে পারত না। তখন আশ্বস্ত হতে না পেরে কোনো চিকিৎসকের দ্বারা চিকিৎসা নেননি আল রাজি। ফলশ্রুতিতে তিনি অন্ধ হয়ে যান। তবে তার অন্ধত্বের কারণটি নিয়ে নানা মতভেদ রয়েছে। কেউ বলেন তার চোখের কোণে রাসায়নিক পদার্থ পড়েছিল বলে তিনি অন্ধ হয়ে যান। আবার কেউ বলেন আল রাজি রাসায়নিক এক পরীক্ষার প্রমাণ করতে না পারায় তাকে অন্ধ করে দেয়া হয়। এর জন্য দায়ী করা হয় তার এককালের পৃষ্ঠপোষক মানসুর ইবনে ইসহাককে। তাই অন্ধত্বের কারণটি নিয়ে ধোঁয়াশাই রয়ে গেছে। অসামান্য প্রতিভাবান এই ব্যক্তি 925 খ্রিস্টাব্দে 85 বছর বয়সে জন্মস্থান রে শহরে মারা যান। মৃত্যুর পর আল রাজির খ্যাতি দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় গৌরবময় অবদানের জন্য তিনি পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সে সময় জন্ম নেয়া আরেক খ্যাতিমান মুসলিম মনীষী আল বিরুনি প্রথম আল রাজির জীবনী লিখেছিলেন। আল রাজির নামে ইরানে রাজি ইনস্টিটিউট এবং রাজি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এছাড়া ইরানে প্রতি বছর 27 আগস্ট রাজি দিবস পালন করা হয়। এহসানুল হক শাওন, সময় সংবাদ।